ম্যাডাম যেভাবে উনি আমার সম্পর্কে বললেন, কত বড় কিছু আমি নই, আমি খুবই সাধারণ এবং মানুষ। হ্যাঁ, আমি পেয়েছি, স্ক্রিন শেয়ার করছি। স্যার স্ক্রিন শেয়ার করতে পারবেন স্যার? হ্যাঁ পাচ্ছি। আপনারা দেখেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার পাচ্ছি স্যার। আজকে আপনাদের হোমিও শিক্ষা গ্রুপে আমার প্রথম ক্লাস। বলে নেওয়া ভালো, আমি কিন্তু কথা বলতে বলতে মাঝে মাঝে আমি কাশি হওয়ার একটা কারণ আছে, যেটা আমার নিতান্তই নিজের হাতে গড়ে তোলা একটা কাশি, এবং এটা থাকবে, আমার বদভ্যাস জনিত কাশি। আপনারা একটু মানিয়ে নেবেন। আমি প্রত্যেকবার কাশি দিয়ে দিয়ে সরি বলতে পারবো না, আমি প্রথমে সরি বলে দিচ্ছি। ক্লাস করার সময় কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখবেন। কাজগুলো যারা শিক্ষার্থী এবং চিকিৎসক তাদের জন্য, যারা অ্যামেচার তারা প্রফেশনালদের পরামর্শ ছাড়া দয়া করে চিকিৎসা করবেন না, নেবেন না। 1 ঘন্টার ক্লাস, এই 1 ঘন্টার ক্লাস কোনো কাজে আসবে না যদি আপনারা এই কান দিয়ে শোনেন আর আরেক কান দিয়ে বের করে দেন। এই জন্য প্রত্যেকটা বিষয় খুব গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন বা শুনবেন। এবং একজন ভালো ছাত্র যেটা করে সেটা হচ্ছে যে সে হাতের কাছে কাগজ কলম রাখে, সে প্রশ্নগুলো লেখে, সম্ভাব্য উত্তরগুলো লেখার চেষ্টা করে, এবং যেটা সে পড়ছে বা শিখছে সেটা সে লিখে রাখে। আমরা আমাদের মতন করে ক্লাসগুলো নিই, আমাদের মতামত কারোর উপর চাপিয়ে দেওয়া না। আপনি আমার বা আমাদের মতামত গ্রহণ করবেন এমন কোনো কথা নেই। বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল, এটা সবসময় পরিবর্তন হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটা আরো বেশি সত্য। এই কারণে এটা পরিবর্তন হতেই পারে, হচ্ছে। সুতরাং আমাদেরও মতামতের পরিবর্তন হবে, হচ্ছে, এটা স্বাভাবিক। অনেকজন আছেন, আমাদের এই গ্রুপের মধ্যেও আছেন অনেকজন, যারা মেডিকেল যখন পড়ে তখন তাদের কাছে মনে হয় যে এই লক্ষণগুলো তো আমার আছে, অথবা এই লক্ষণগুলো তো আমার স্ত্রীর মধ্যে আছে, অথবা আমার এই লক্ষণগুলো তো আমার ছেলের মধ্যে আছে। দয়া করে এটা করবেন না, এটা না করবেন কোনো মেডিকেল পড়ার সময়, অথবা না পড়ার সময়। এটা বিশেষভাবে একটা অনুরোধ। আপনি পৃথিবীর সমস্ত রোগ আলাদা, পৃথিবীর সমস্ত মানুষ আলাদা, পৃথিবীর সমস্ত ঔষধ আলাদা। এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন মাথাতে সবসময় রাখতে হবে। অ্যাজ এ ফিজিশিয়ান, হোমিওপ্যাথ হিসেবে না, একজন চিকিৎসক হিসেবে এটা মাথায় রাখতে হবে যে মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা রোগ আলাদা, প্রত্যেকটা ঔষধ আলাদা। এই জন্য দু একটা রোগের লক্ষণ অথবা ঔষধের লক্ষণ শুনেই কখনো নিজে নিজে মেলানোর চেষ্টা করবেন না। আর ক্লাসের প্রয়োজনে কিছু চিত্র আসতেই পারে, এটাই স্বাভাবিক, অনেক চিত্র আসে। চিকিৎসকদের কাছে অশ্লীলতা, নোংরামি এগুলো বলে কোনো শব্দ আসলে নাই। আর শিশুদেরকে দূরে রাখার চেষ্টা করবেন, আপনাদের মাইক গুলো মিউট রাখার চেষ্টা করবেন, আর সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করবেন। অনেক সময় ক্লাস শেষে ছাত্ররা প্রশ্ন করে, আমার অমুক রুগী, এই রুগীটা দেখছি, এই রুগীটার এ হয়েছে, এই রুগীটার এভাবে করে আসলে কোনো সমাধান দেওয়া, টেলিফোনিক ট্রিটমেন্টের চাইতে খারাপ ট্রিটমেন্ট পৃথিবীর আর কোনো কিছু নাই। এই জন্য ওই সমস্ত বিষয়গুলো দয়া করে প্রশ্ন করবেন না। আজকের যে টপিকস সেটা নিয়ে প্রশ্ন করবেন। আজকে আমাদের টপিকস হচ্ছে সোরিয়াসিস, বা অনেকে বলেন সোরাইসিস, কোনোটাই ভুল না। সোরাইসিস আসলে কি?
গ্রিক সোরা থেকে কিন্তু এই সোরাইসিস শব্দটার উৎপত্তি হয়েছে। এবং সোরা মানে চুলকানি, এটা সবাই জানে যে সোরা মানে চুলকানি, আর সিস মানে হচ্ছে আধিক্য। দেখেন, প্রাচীন একটা শব্দ সোরাইসিস, কিন্তু চুলকানি তো অনেক রোগই আছে। স্ক্যাবিজেও চুলকানি আছে, একজিমাতেও চুলকানি আছে, আছেই তো, অনেক বহুত রোগে চুলকানি আছে। অ্যালার্জি হলে পরেও চুলকাইতে পারে শরীর। কিন্তু সেই সময়ে, সমসাময়িক সময়ে গ্রিক সোরা থেকে সোরাইসিস শব্দটা আসছে, কারণ তখন চুলকানিকে, এটাকে মনে করা হতো চুলকানি, অত্যাধিক চুলকানি, কিন্তু চুলকানি বিহীন সোরাইসিসও কিন্তু আছে। এবং আমি এটার প্যাথোফিজিওলজি আপনাদেরকে বুঝিয়ে বলবো, প্যাথোফিজিওলজিটা বুঝালে আপনাদের সুবিধা হবে আরো। এটা আধুনিক গবেষণায় দেখা গেছে যে এটা অটো ইমিউন ডিসঅর্ডার, এবং এটা অবশ্যই অসংক্রামক, অর্থাৎ সংক্রামক নয়, ছোঁয়াচে নয়। অনেকে মনে করেন যে সোরাইসিস ছোঁয়াচে, না, সোরাইসিস ছোঁয়াচে নয়, কিন্তু এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার এবং সর্বোপরি জেনেটিক ডিসঅর্ডার। এই জেনেটিক শব্দটা মাথায় রাখবেন এবং অটো ইমিউন ডিসঅর্ডার শব্দটা মাথায় রাখবেন। এখন অটো ইমিউন ডিসঅর্ডার, অটো ইমিউন বলতে গেলে আমাদেরকে ইমিউনিটি সিস্টেম সম্পর্কে ধারণা নিতে হবে। ইমিউনিটি সিস্টেম তো আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা প্রাণীর শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, অনাক্রমতা বলা হয় যেটাকে, এটা থাকে যে আমাদের বাইরের কোনো ক্ষতিকর জিনিস যদি শরীরে প্রবেশ করে, অথবা শরীরের ভেতরেই যদি কোনো ক্ষতিকর সাবস্টেন্স উদ্ভব হয়, তখন আমাদের ইমিউন সিস্টেম সেটার এগেনস্টে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। এটা তো ইমিউন সিস্টেম, আমরা সবাই জানি, তাই না? অটো ইমিউন ডিসঅর্ডার যেটা হয় সেটা হচ্ছে যে রোগ, মানে শরীর তার নিজের প্রাকৃতিক বা স্বাভাবিক ঘটনাবলীকেই রোগ হিসেবে চিহ্নিত করে ফেলে বা খারাপ হিসেবে চিহ্নিত করে ফেলে। তখন শরীর করে কি, সেটার এগেনস্টে কিছু প্রোটেকটিভ অ্যাকশন শুরু করে। এই অ্যাকশনটা তৈরি করতে গিয়ে কিছু বিপর্যয় দেখা দেয় শরীরে। আমি সংক্ষেপে বুঝিয়ে বলছি, একদম সংক্ষিপ্ত আকারে বলছি বিষয়টা। তো অটো ইমিউন ডিসঅর্ডার, এটা অটো ইমিউন ডিসঅর্ডার। কিভাবে অটো ইমিউন ডিসঅর্ডার? দেখেন, আমাদের ত্বকের যে কোষগুলো আছে, এই কোষগুলো স্বাভাবিকভাবে 28 থেকে 30 দিন পর্যন্ত তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যায়। 28-30 দিন পরে আপনারা সবাই জানেন যে যেটার উৎপত্তি আছে সেটার নিষ্পত্তি আছে, যেটার উদ্ভব আছে সেটার বিনাশ আছে, এটা স্বাভাবিক ঘটনা। তাহলে 28 থেকে 30 দিন পরে আমাদের এই যে সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ত্বকের, নতুন ভাবে আবার কিছু সেল সবসময়ের জন্যই কিন্তু গড়তেই আছে, তৈরি হতেই আছে, এবং পুরাতন কোষগুলো ক্রমান্বয়ে আমাদের শরীর থেকে, ত্বক থেকে ঝরে পড়ছে, যেটা আমরা দেখতে পাই না আদৌ, এবং নতুন কোষগুলো সেই স্থানগুলো গ্রহণ করছে। এখন বিষয় হচ্ছে, যেটা সোরিয়াসিসের ক্ষেত্রে হয়, সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে 28-30 দিন পর পর যে এই সেলের পরিবর্তন গুলো হচ্ছে, এটা খুব ঘন হতে থাকে। অর্থাৎ 2-3 দিন অন্তর বা 3-4 দিন অন্তর বা 1 সপ্তাহ অন্তর এই নতুন কোষগুলোর সৃষ্টি হতে থাকে। এবং নতুন কোষগুলো যখন ত্বকের ভেতরে সৃষ্টি হতে থাকে, তখন পুরাতন কোষগুলো এই ত্বক যেগুলো তখন পর্যন্ত তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, নতুন সেলগুলো সেগুলোকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি বুঝাতে পেরেছি আশা করি আপনাদেরকে। আপনারা যেহেতু মাইক মিউট করে রেখেছেন, আর কে আছেন না সেটাও আমি দেখতে পাচ্ছি না, আমি শুধু আমার সামনে স্ক্রিনটা দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে যে অটোইমিউন, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমার শরীর আমার ত্বকটাকে মনে করছে যে এটা আমার জন্য ফরেন বডি, ক্ষতিকর একটা সাবস্টেন্স, এবং ত্বকের যে সেলগুলো আছে এগুলোকে দ্রুত নষ্ট করতে হবে। তখন তারা নতুন
ত্বকের কোষ তৈরি করা শুরু করে, এবং যখন নতুন নতুন কোষ তৈরি হওয়া শুরু হয় তখন আগের কোষগুলো যেগুলো তাদের কার্যকলাপ চালাচ্ছে সেগুলোকে ঠেলে এই নতুন কোষগুলো তাদের জায়গা দখল করার চেষ্টা করে। এর ফলে হয় কি, ত্বকের উপরে একটা ওই পুরাতন কোষগুলো একটা একটা লেয়ার তৈরি করে এবং ঠেলে ওঠে। এরা আংশিক নষ্ট হতে থাকে এবং একসময় পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় আর বিনষ্ট হয়ে যায়। আর খুব দ্রুত এই যে প্রলিফারেশন হয়, অর্থাৎ খুব দ্রুত এই যে সেলের ইনক্রিজড হচ্ছে, এই যে ইনক্রিজ হচ্ছে দ্রুত সেল, এর ফলে এই সেলগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে গড়ে উঠতে পারে না, তার আগেই তারা তাদের কার্যক্রম শুরু করে দেয়। এর ফলে যেটা হয় যে সেই অংশটা খোসার মতন হয়ে ঠেলে ওঠে, আর ভেতর থেকে যে ত্বকটা বাড়ায়, যাদের কার্যকলাপ তখন পর্যন্ত একেবারে শতভাগ সব পূর্ণ হয়নি, তারা লাল এবং লাল হয়ে ওঠে, প্রদাহের সৃষ্টি করে এবং ওই জায়গাটা ভীষণ চুলকায়। চুলকানোর কিছু কারণ আছে, সেই বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে আসছি। এটা হচ্ছে সোরিয়াসিস, অনেকে এটাকে বলে সোরাইসিস, কোনোটাই ভুল না, দুটাই সঠিক। সোরিয়াসিস, সোরাইসিস, যেটা বলবেন সেটাই সঠিক। এটার মূল কারণগুলোতে আমরা আসি। প্রথমত যে কারণ, প্রথমেই আমরা যে কারণটার কথা বলবো, এটা প্র্যাকটিস অফ মেডিসিনের ক্ষেত্রে আমাদেরকে এটা বলতে হবে যে প্রকৃত কারণ অজানা। কারণ এগুলো চেঞ্জ হয়, কারণ একেবারেই যে অজানা তাও নয়। জেনেটিক কারণ, জেনেটিক কারণটা কি এবং কিভাবে হয় সেটাতে আমি আসছি। এবং অটো ইমিউন রিয়াকশন বা অটো ইমিউন ডিসঅর্ডার, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, এটা খুব ইম্পর্টেন্ট যে অটো ইমিউন ডিসঅর্ডার। এবং এই সোরাইসিসকে প্রধানত অটো ইমিউন ডিসঅর্ডার হিসেবেই কিন্তু গণ্য করা হয়। এবং এই জেনেটিক ডিসঅর্ডার এবং অটো ইমিউন ডিসঅর্ডার, এই দুইটা ডিসঅর্ডার আমরা যেন না ভুলি। জীবাণুর সংক্রমণ, এবং সব ক্ষেত্রে জীবাণুর সংক্রমণ কিন্তু সোরাইসিস তৈরি করে না, কোন কোন ক্ষেত্রে সোরাইসিস তৈরি করতে পারে, যেমন স্ট্রেপ্টোকক্কাস বা বিটা স্ট্রেপ্টোকক্কাস হেমোলাইটিকাস জনিত গলার ক্ষত অথবা সংক্রমণ। বিটা স্ট্রেপ্টোকক্কাস হেমোলাইটিকাস আমরা জানি এটা টনসিলাইটিস এবং রিউমেটিক ফিভার বা বাত জ্বর আমরা যেটাকে বলি, এটার জন্য খুব প্রসিদ্ধ একটা জীবাণু বিটা স্ট্রেপ্টোকক্কাস হেমোলাইটিকাস। মেডিকেশন, বিশেষ কিছু ঔষধ আছে যে ওষুধগুলো কিন্তু সোরিয়াসিস বা সোরাইসিস সৃষ্টি করার ক্ষমতা রাখে, যেমন লিথিয়াম, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস, কুইনাইন, ক্লোরোকুইন, অ্যালোপ্যাথি যে ওষুধগুলো ব্যবহার করা হয়, এগুলো ড্রাগ গুলো। প্রোপ্রানোলল, প্রোপ্রানোলল তো আপনারা সবাই জানেন যে হাইপার টেনশনের জন্য খুব প্রচলিত একটা ওষুধ। প্রোপ্রানোলল ছাড়া হাইপার টেনশন নিয়ন্ত্রণ করার চিন্তাও করা যায় না, মানে হাই প্রেশার মানে প্রোপ্রানোলল। আর এন্ডোমেথাসিন, এন্ডোমেথাসিন এটাও আপনারা জানেন যে এন্ডোমেথাসিন কি জন্য ব্যবহার হয়। এন্ডোমেথাসিন বাতের ব্যথার জন্য ব্যবহার হয়। এন্ডোমেথাসিন খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ, অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে একটা বিশেষ অস্ত্র। এই ওষুধগুলো কিন্তু সোরাইসিস তৈরি করতে পারে বা তৈরি করার ক্ষমতা রাখে। তাহলে আমরা জানলাম মূল যে কারণগুলো দায়ী, তার মধ্যে জেনেটিক কারণ, অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন ডিসঅর্ডার জনিত কারণ, জীবাণু সংক্রমণ, বিভিন্ন ঔষধ, এই তিনটা আমরা যেন না বলি। এবং বিভিন্ন ঔষধের মধ্যে এগুলো, আর জীবাণুর মধ্যে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস খুব গুরুত্বপূর্ণ একটা জীবাণু, যেটা স্ট্রেপ্টোকক্কাসের অনেকগুলো মানে জেনাস আছে, ওগুলো 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 অনেক ধরনের ডিজিজ তৈরি করে। আচ্ছা, মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ, তাতে আমরা শুধু স্ট্রেস বললে হবে কথাটা। অবেসিটি বা স্থূলতা, ধূমপান, মদ্যপান,
ত্বকে আঘাত, আবহাওয়ার পরিবর্তন, এগুলো কিন্তু এই সোরাইসিস বা সোরিয়াসিস হতে সহায়তা করে। আমরা যেন এই কয়েকটা বিষয়, বিশেষ করে মেন্টাল ডিপ্রেশন, এটা যেন সবসময় মাথায় রাখি এবং পরবর্তী সময়েও আমরা আমাদের আলোচনার মধ্যে এটা মাথায় রাখবো যে এই মানসিক চাপ, আর আরেকটা হচ্ছে ধূমপান আর মদ্যপান, ট্রমা। এখানে ইনজুরি টু স্কিন বলা হয়েছে, ত্বকে আঘাত, কিন্তু ত্বকে আঘাত ছাড়াও কিন্তু ট্রমা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর ওয়েদার চেঞ্জ, যদি সোরাইসিসের রুগী হয় সেক্ষেত্রে তার জন্য কিন্তু আবহাওয়ার পরিবর্তন তার রোগ বৃদ্ধিতে সহায়তা করে। আবার এমন হতে পারে যে আমি যে দেশে বসবাস করছি সেই দেশ থেকে আমি হঠাৎ অন্য কোনো আবহাওয়ার মধ্যে গেলাম, সেক্ষেত্রে আমি সোরাইসিসে আক্রান্ত হতে পারি ত্বকের এই অটোইমিউন ডিসঅর্ডারের কারণে। আমরা এবার জেনেটিক ফ্যাক্টরটা একটু বুঝি, যে কিভাবে জেনেটিক ফ্যাক্টরটা এটা তৈরি করে। HLA-CW6 সহ বেশ কিছু জিন আছে। HLA হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন্স। তো এই হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এই জিনটা কিন্তু সোরাইসিসের জন্য সবচাইতে বেশি দায়ী। এ করে কি, যখনই একজন মানুষ স্ট্রেস, ট্রমা, অর্থাৎ ফিজিক্যাল অথবা সাইকোলজিক্যাল ট্রমা যেটাই হোক না কেন, আঘাত, ইনফেকশন, বিভিন্ন ড্রাগ, এগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। যখনই এই হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন CW6 এটা যখন এই ফ্যাক্টর গুলো যখন এই ট্রিগার করে এটাকে, তখন ক্রমান্বয়ে যেটা হয় সেটা হচ্ছে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। ইমিউন সিস্টেম যখনই অ্যাক্টিভেট হবে তখন ডেনড্রাইটিক সেল এগুলো বাড়তে শুরু করবে, এবং ম্যাক্রোফেজ, এরা ইমিউন সিস্টেমের অংশ, এরা প্রচুর পরিমাণে তখন বাড়তে শুরু করবে, এবং বাড়তে যখনই শুরু করবে তখন সাইটোকাইন রিলিজ হওয়া শুরু করবে। সাইটোকাইনের মধ্যে অন্যতম যে সাইটোকাইন গুলো সেগুলো হচ্ছে TNF আলফা, অর্থাৎ TNF মানে হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর। আর IL-17 এবং IL-23, IL হচ্ছে ইন্টারলিউকেন, এখানে সংক্ষেপে লেখা হয়েছে IL মানে হচ্ছে ইন্টারলিউকেন 17 এবং ইন্টারলিউকেন 23। এই কাইনেটিক গুলো, সাইটোকাইন গুলো তখন রিলিজ হওয়া শুরু করবে, এবং রিলিজ যখন হতে লাগবে তখন টি সেল অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং টি সেল অ্যাক্টিভেট হয়ে প্রলিফারেশন ঘটাতে লাগবে। প্রলিফারেশন মানে আরো সেলের আধিক্য ঘটাতে শুরু করবে, প্রচুর পরিমাণে সেল উৎপাদন হওয়া শুরু হবে। এই অত্যাধিক সেলগুলো যখন উৎপাদন হওয়া শুরু করবে তখন কেরাটিনোসাইট হাইপার প্রলিফারেশন হবে, অর্থাৎ কেরাটিনোসাইট যেটা আমাদের ত্বক, নখ, চুল এগুলোর জন্য খুব বিশেষভাবে দায়ী এবং গুরুত্বপূর্ণ পার্ট, এরা তখন আরো বেশি অ্যাক্টিভিটিস এদের বেড়ে যাবে, প্রলিফারেশন থেকে হাইপার প্রলিফারেশন হয়ে যাবে এদের। ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এপিডার্মিসের লেয়ারটা মোটা হয়ে যাবে, এবং এখানে এক ধরনের স্কেলিং হবে। স্কেল মানে খোসা পড়া শুরু হবে, এবং এখান থেকে তখন পুরাতন ইনফ্লামেশন তৈরি হবে, এবং পুরাতন ইনফ্লামেশন তৈরি হওয়ার কারণে আরো বেশি এই যে সাইটোকাইন রিলিজ হওয়া শুরু হবে। যত বেশি ইনফ্লামেশন হবে, সাইটোকাইন রিলিজ হওয়া, অর্থাৎ টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকেন 17, ইন্টারলিউকেন 23, এদের উৎপাদন আরো বেশি বাড়বে, টি সেলের অ্যাক্টিভেশন, প্রলিফারেশন আরো বেশি বাড়বে, অর্থাৎ চক্রাকারে এটা হতেই থাকবে, এবং এটা বংশানুক্রমিক ভাবে হতে থাকবে। তো বিষয়টা আশা করি আপনারা একটু হলে বুঝতে পেরেছেন। তাহলে আমরা
কারা বেশি আক্রান্ত হয়? যাদের পরিবারে অথবা বংশে এ রোগ আছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি থাকে। বংশ বলতে আমরা শুধু বংশ বলতে বাবার বংশ বুঝি, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা নয়। চিকিৎসা ক্ষেত্রে বিষয়টা মায়ের বংশ, বাবার বংশ উভয়ই। এটা মাথায় রাখবো আমরা, যে বাবা মা উভয়ের ক্ষেত্রেই বংশগত রোগ হিসেবে এটাকে গণ্য করা হতে পারে। কিন্তু যে কেউ যে কোনো বয়সে কিন্তু আক্রান্ত হতে পারে। আর যে সমস্ত শিশু বা কিশোরদের টনসিলাইটিস অথবা শর্ট থ্রট ছিল বা আছে, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাসের সেই সংক্রমণ থেকে যদি হয় তাহলে তাদের হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে। আর শীত প্রধান দেশে সোরিয়াসিস অধিক হতে দেখা যায়। সোরিয়াসিস কিন্তু বর্তমান সময়ে খুব আলোচিত একটা রোগ এবং এটা ব্যাপকভাবে বিস্তারশীল একটা রোগ। এখানে আপনারা যারা প্রবীণ চিকিৎসক আছেন তারা দেখবেন যে 10-15 বছর আগেও সোরাইসিসের এত বেশি রোগী পাওয়া যেত না যতটা এখন পাওয়া যায়। সুতরাং এই সোরাইসিস কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে এবং এটা দেশ কাল পাত্রের গ্রীষ্ম প্রধান শীত প্রধান সব দেশের সীমা অতিক্রম করে গেছে। এবার আমরা এটা ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটাতে আসি, যে সোরাইসিস কত প্রকার। অনেক ধরনের সোরাইসিস আছে আমাদের দেশে। যে সব ধরনের মানে কমন যে সমস্ত সোরাইসিস গুলো দেখতে আমরা পাই, সেই সোরাইসিস গুলোর মধ্যে প্রথম এবং সবচেয়ে বেশি যে সোরাইসিসটা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে সোরাইসিস ভালগারিস একটা অন্যতম সোরাইসিস। এটার বিশেষত্ব হচ্ছে যে এটা চুলের ধারে ধারে এটা হয় এবং এটা খুবই কমন একটা সোরাইসিস। এটার বৈশিষ্ট্য হচ্ছে মাথার ত্বকে হয়, স্ক্যাল্পে হয় এবং ক্ষতগুলো লাল গভীর প্রকৃতির হয় এবং ক্ষতের উপরে পুরু মোটা মামড়ি পড়ে। সমস্ত ক্ষত একটা দগদগে ঘায়ের মতন হয় এবং এর প্রান্ত ভাগগুলো লাল বর্ণ ধারণ করে। সোরাইসিস ভালগারিস যে মাথার ত্বকেই হবে এমন কোনো কথা নাই। সোরাইসিস ভালগারিস কিন্তু মাথার ত্বক ছাড়াও কিন্তু অন্যান্য অংশেও হতে পারে, কিন্তু মাথার ত্বকে সবচাইতে, অর্থাৎ এই মাথার ত্বক এবং চুলের প্রান্ত ভাগ মার্জিন গুলোতে সবচাইতে বেশি হয়। আপনারা এটা একটা খেয়াল করেছেন কিনা আমি ইনসিডেন্টলি এই মুহূর্তে আমি আমার চোখে পড়লো, এটা আমি খেয়াল করিনি। আপনারা কি এই দেখেছেন যে এর ঘাড়ে একটা কালো দাগ আছে? দেখেছেন? আশা করি দেখেছেন, আর দেখছেন আপনারা খেয়াল করে। এটার নাম জানেন আপনারা? এটা কিন্তু অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। হ্যাঁ, এটা আলাদা, এটা ডিফারেন্ট ডিজিজ। দিস ইজ অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স আর এটা হচ্ছে সোরাইসিস। আমার এটা চোখে পড়বে কেন, আশ্চর্য কথা, কিন্তু তো হয় না কখনো। এটা অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। এটা অ্যাকান্থোসিস, দেখবেন যে আপনার অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স আমি হয়তো আলোচনা করেছিলাম কোন একটা গ্রুপে, আমার মনে নাই। তো এটা অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স এবং এটা সোরাইসিস। এটাও সোরাইসিস আর এটাও সোরাইসিস। এটা সোরাইসিস ভালগারিস। দেখেন এটা কিন্তু মাথার স্ক্যাল্পে হয়নি, মাথার ত্বকে হয়নি। এখন এটার বিশেষত্ব হচ্ছে এই লাল দাগের মধ্যে এই মানচিত্রের মতো এই খোসাগুলো, এগুলো সোরিয়াসিস বা সোরাইসিস ভালগারিসের একটা ইম্পর্টেন্ট সাইন। হ্যাঁ, এগুলো হচ্ছে মানচিত্রের মতো এবং এটা ক্রমবর্ধনশীল। এই জায়গায় হওয়ার পরে এখানে হচ্ছে আলাদা আলাদা বিচ্ছিন্ন ভাবে, এবং একটা সময় আসবে যেটা এর সাথে এটা এবং এর সাথে এটা সংযুক্ত হয়ে যাবে, দিয়ে আস্তে আস্তে বিস্তার হবে। গুটাটি সোরাইসিস। তাহলে আমরা একটা জানলাম সোরাইসিস ভালগারিস,
তারপর দ্বিতীয় আরেকটা জানলাম গুটেটি সোরাইসিস। গুটেটি সোরাইসিসের বিশেষত্ব হচ্ছে যেটা ত্বকের উপরে, এটা ট্রাঙ্ক মানে ধর, এটা ধরে বেশি হবে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট লাল 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 অজস্র অসংখ্য ছোট ছোট লাল লাল উদ্ভিদের মতো বা ক্ষত চিহ্নের মতন ত্বকের উপরে তৈরি হবে। গুটেটি সোরাইসিসের আরো এই যে গুটেটি সোরাইসিস, এগুলো খুব চুলকাবেও। এই যে গুটেটি সোরাইসিস ধরেও বেশি হয়, মাথার দিকে কম হয়, ট্রাঙ্কে বেশি হয়, ধরে বেশি হয়। এবং এগুলো একসময় যখন বড় বা তীব্র আকার ধারণ করবে অর্থাৎ ক্রনিক আকার ধারণ করবে, তখন সেগুলো আর এই ধরনের লাল থাকবে না, এরকম কালচে বা বাদামি বর্ণের হয়ে যাবে এবং আরো বেশি হয়ে যাবে। এগুলো প্রাইমারি স্টেজের গুটেটি, এটা ক্রনিক স্টেজের গুটেটি। এগুলো খুব চুলকাবেও, এটা মনে রাখতে হবে। ইনভার্স বা ফ্লেক্সুরাল সোরাইসিস, ইনভার্স বা ফ্লেক্সুরাল সোরাইসিস নাম শুনে বুঝতে পারছেন ভাঁজ যুক্ত স্থান বলতে হবে, যেগুলোতে ভাঁজ আছে, স্তনের নিচের এই ভাঁজ, এই ভাঁজ এখান পর্যন্ত ভাঁজ, এই যে মলদ্বারের পেরিনিয়ামের অংশের ভাঁজ, হ্যাঁ, এই যে এই অংশের ভাঁজ, এই ভাঁজগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ইনভার্স বা ফ্লেক্সুরাল সোরাইসিস। এগুলোও কিন্তু খুব চুলকায়। আপনারা ছবিগুলো দেখে মনে রাখবেন, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের জন্য রোগী যখন আসবে তখন আপনাদের জন্য সুবিধা হবে। এটা বগলে গেছে, রোগী বগলের ভাঁজে গেছে, এটা ফ্লেক্সুরাল বা ইনভার্স সোরাইসিস। পাস্চুলার সোরাইসিস, যতগুলো সোরাইসিস আছে সব সোরাইসিসই দেখতে খারাপ, বিভৎস, এবং সব সোরাইসিসই কম বেশি চুলকানি থাকে বা বেশিরভাগই চুলকায়, কোনোটা চুলকায় না। পাস্চুলার মানে তো আপনারা জানেন যে যেখানে আপনার ফোস্কা আকৃতির ছোট ছোট ক্ষত এবং ফোস্কা তৈরি হবে, পুজ যুক্ত ফোস্কা, পাস্চুলার সোরাইসিস। এই যে দেখেন এখানে বিন্দু বিন্দু গুটেটি সোরাইসিসের মতো ছোট 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 হয়েছে, কিন্তু দিস ইজ নট গুটেটি সোরাইসিস। গুটেটি সোরাইসিস এরকম ভাবে হয় না। গুটেটি সোরাইসিসের ছবি তো আপনারা দেখলেন, এবং গুটেটি সোরাইসিসে এই ধরনের ফোস্কা আকৃতির উদ্ভব হয় না, অর্থাৎ এগুলো প্রাইমারি স্টেজে প্রথমে এরকম হবে এবং পরবর্তী সময়ে এগুলো আস্তে আস্তে ফোস্কা আকৃতির ধারণ করবে ক্রমান্বয়ে, এবং চুলকানোর সাথে সাথে যন্ত্রণা থাকবে। এই ফোস্কাগুলো ফাটিয়ে দিলে তখন সেই ফোস্কাগুলো থেকে এক ধরনের পুঁজ নির্গত হবে এবং ওই জায়গাটা শুকিয়ে এখানে আপনারা বাম দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ধরনের খোসা আকৃতি হয়ে যাবে। এবং এই যে এখানে ফোস্কা আছে, এখানে ফোস্কা, এখানে ফোস্কা, এখানে ফোস্কা, এই ছোট 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 ফোস্কা, এগুলো একই সাথে চুলকায় এবং যন্ত্র বেদনাদায়ক হয়। দিস ইজ পাস্চুলার সোরাইসিস। এই যে পায়ের অ্যাঙ্কেলেস পাস্চুলার সোরাইসিস, আর এটা স্বাভাবিক ত্বকের থেকে বিচ্ছিন্ন আকারের হয়। সোরাইসিস কিন্তু সবকটাই ত্বকের স্বাভাবিক বর্ণ থেকে ডিফারেন্ট ধরনের হয়। সোরাইসিসের বর্ণনাতে ওটা আমার বলা বা লিখে দেওয়া উচিত ছিল, ওটা আমি লিখিনি বা লিখতে ভুলে গেছি, মাথায় ছিল না তখন, এখন বলতে যে মাথায় আসলো, ছোট মাথা ওই জন্য। নেল সোরাইসিস, নখের, এটা খুবই কমন, অনেকে টিনিয়া বলে ভুল করে, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন বলে ভুল করে। ফাঙ্গাল ইনফেকশন নখের গোড়ার দিকে বেশি হয়, আর নেল সোরাইসিস অগ্রভাগের দিক থেকে কিন্তু বেশি হয়। আর এই নেল সোরাইসিস যেটা হয় সেটা যদি নখের ডিফর্মিটি দেখা যায়, এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশনেও কিন্তু এরকম হয়, অর্থাৎ ছত্রাক জনিত সংক্রমণেও কিন্তু এটা খুব কমন। হ্যাঁ, এটা মনে রাখবো। আর ছত্রাক জনিত সংক্রমণ জনিত যদি হয়
রোগীর কিছু প্রিভিয়াস হিস্ট্রি থাকবে। তার মধ্যে একটা হিস্ট্রি হচ্ছে যে খুব বেশি পানি নাড়া। যারা খুব বেশি পানির কাজ করে, বিশেষ করে দেখবেন চায়ের স্টলে যারা চা বিক্রেতা, তাদের নখ এবং আঙ্গুলের ফাঁক দেখবেন ওই ক্ষত, খুব নোংরা এক ধরনের ক্ষত থাকে, ওটা ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন আর এই নেল সোরিয়াসিস আলাদা, এটা যেন আমরা না ভুলি। নেল সোরিয়াসিসে কিন্তু এই নখের আকৃতিগত বিকৃতি দেখা দেয় এবং নখের উপরিভাগে ছোট 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 বিন্দু বিন্দু এরকম সাদা সাদা দাগ দেখতে পাবো আমরা। আর এগুলো কিন্তু চুলকাবে না, কিন্তু নখের ভিতরে শুশু শুশু করবে। আর ফাঙ্গাল ইনফেকশন যদি হয় তাহলে আশেপাশের অংশগুলো অর্থাৎ নখের ধার গুলোতে পুঁজ হওয়ার মতো ফুলে ফুলে উঠবে, লাল হয়ে যাবে এবং এই মার্জিন গুলো প্রদাহ হয়ে যাবে। ফাঙ্গাল ইনফেকশন, এটা যেন আমরা না বলি। এখানে প্রসঙ্গক্রমে আমি আরেকটা বিষয় বলি, যদি নেল সোরিয়াসিসের রোগী হয় তাহলে কোনো কথা নাই, আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে দুখান কথা আছে। আমাদের দেশে যখনই কোনো মানুষ আসে, ডাক্তাররা এই নখের এই ফাঙ্গাল ইনফেকশনে একটা বিশেষ পরামর্শ অধিকাংশ ডাক্তারই দেয় না, তো দয়া করে ওই পরামর্শটা দিবেন। সোরিয়াসিস আমি আগেও বলেছি সংক্রামক না, অসংক্রামক, কিন্তু নখের এই ছত্রাকজনিত সংক্রমণ যদি হয়, দুটাই প্রায় একই রকম দেখতে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ না করলে আপনি পার্থক্য নির্ণয় করতে পারবেন না। নখের ইনফেকশন যদি ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে হয় তাহলে কিন্তু সেটা খুব সংক্রামক, ভীষণ সংক্রামক। এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ছড়ায় ব্লেড বা নেল কাটারের মাধ্যমে, অর্থাৎ নখের ছত্রাকজনিত সংক্রমণটা এক নখ থেকে আরেক নখ, আরেক নখ থেকে আরেক নখ, আরেক নখ থেকে আরেক নখ, এটা ছড়ায় ব্লেড বা নেল কাটার দিয়ে যদি ওই ফাঙ্গাল ইনফেকশন হয়। আমরা কিন্তু যখন নখ কাটি তখন আমরা নিজেদের অজান্তে কিন্তু একটা প্যাটার্ন ব্যবহার করি, সেটা যে প্রথমে এই নখ কাটি, অথবা এই নখ কাটলাম, তারপরে এই নখ, তারপরে এই নখ, তারপরে এই নখ, তারপরে এই নখ। এখন যদি আপনার এই নখে ফাঙ্গাল ইনফেকশন থাকে, ছত্রাকজনিত সংক্রমণ, তাহলে এই নখ থেকে এই নখে ছড়াবে ব্লেড দিয়ে, আপনার অজান্তেই ছড়িয়ে যাবে, অথবা নেল কাটার দিয়ে। তারপরে এই নখটা থেকে আবার এই নখে ছড়াবে। অর্থাৎ আমরা নিজেদের অজান্তেই এই প্যাটার্নটা ইউজ করে আমরা আমাদের প্রত্যেকটা আঙ্গুলের নখগুলোকে সংক্রামিত করি। এই জন্য ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত রোগীর ক্ষেত্রে রোগীকে বলে দিবেন যে প্রথমে ভালো নখগুলো, সুস্থ নখগুলো কেটে ফেলবে। প্রথমে সুস্থ নখগুলো কাটার পরে যেগুলো খারাপ নখ, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন জনিত যে আক্রান্ত যে নখগুলো, সেগুলো কাটবে। তারপরে ব্লেডটা হয় ফেলে দিবে, অথবা স্যাভলন পানিতে ডুবিয়ে রাখবে, অথবা স্টেরিলাইজ করার ব্যবস্থা করবে এবং ওই নেল কাটার বা ব্লেড যেন আর কেউ ব্যবহার না করে। আর নখ কাটার সময় এই প্যাটার্নটা যেন আমরা যে নিজের অজান্তে যে প্যাটার্নটা করি, এটা যেন সে কোনো ক্রমে না করে। নেল সোরিয়াসিসের ক্ষেত্রে আপনার এটা না বললেও কোনো সমস্যা নাই। ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস, এটা ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস, এটা এই সোরিয়াসিসে আক্রান্ত রোগীর সংখ্যা কম, কিন্তু এটা খুব মারাত্মক হয় এবং এটাতে রোগী প্রচন্ড রকমের কষ্ট পায়, ভয়াবহ কষ্ট পায়। এটাতে সর্বাঙ্গ হয় এবং ত্বকের উপরের স্তরটা উঠে যায়। উঠে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে চুলকানোর পাশাপাশি এই ত্বকটা সম্পূর্ণ বিনষ্ট হওয়ার মতন অবস্থার সৃষ্টি হয়। ত্বক বিনষ্ট হওয়ার কারণে সামান্যতম তাপ বা সূর্যের আলো, এটা ভীষণ যন্ত্রণাদায়ক হয়। রোগীর খুবই কম ঘামে এবং ঘাম কম হয় বলে ভেতরে এক ধরনের উত্তাপ অনুভব করে। আমি ঘামের মেকানিজম সম্পর্কে আমি কোনো এক জায়গায় বলেছিলাম, আমার মনে নাই যে ঘাম কি হয়। এবং ঘাম কিন্তু আমাদের শরীরের কি কি করে, এক হচ্ছে ঘাম আমাদের শরীরের আভ্যন্তরীণ যে তাপমাত্রা সেটাকে নিয়ন্ত্রণে রাখে, এটা ঘামের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। দ্বিতীয়ত, ঘাম আমাদের শরীরকে বা ত্বককে শীতল রাখে।
হুম? আর তৃতীয়ত যে কাজ সেটা হচ্ছে যে ঘাম আমাদের ত্বককে নরম এবং কোমল রাখে। ঘাম হওয়া কিন্তু খারাপ না, ঘাম না হওয়াই বরং খারাপ। কিন্তু অতিরিক্ত বেশি ঘাম হওয়া, যেটাকে বলা হয় হাইপার হাইড্রোসিস, সেটাও বেশি ভালো না। স্বাভাবিক ঘাম হওয়া ভালো। তো ইরিথ্রোডার্মিক সোরিয়াসিসে রোগী সর্বাঙ্গ আক্রান্ত হয় এবং রোগী প্রচন্ড রকম যন্ত্রণা অনুভব করে। এটা এরিথ্রোডার্মিক সোরিয়াসিস। এটাতে এই যে স্কেলিং, প্রচুর স্কেলিং এবং ভেতরের ত্বকের স্তর অনেকটা নতুন ভাবে ঠেলে ওঠা, রোগীর জন্য খুব যন্ত্রণাদায়ক একটা অবস্থা। এটা একেবারে ঘাড় থেকে নিচ পর্যন্ত হতে পারে। সাধারণত মাথার ত্বকে হয় না, বা দাড়িতে, ভ্রুতে, এগুলো তো হয় না। যে সব অংশে চুল আছে সেগুলো তো কম হয়, তবে হতে পারে ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস। ইরিথ্রোডার্মিক সোরিয়াসিসটা আমরা যেন না ভুলি। কোন কোন জায়গায় বেশি হয়? সব জায়গাতেই হতে পারে, এমন কোন জায়গা নাই যেখানে হতে পারে না। মাথার ত্বক, ঘাড়, বগলের ভাঁজ, স্তনের নিচের ভাঁজ, উরুসন্ধি, কুনয়ের সন্ধি, নিতম্ব সন্ধি, হাঁটুর ভাঁজ, পায়ের তলা, যে সকল স্থানে খুব কম হয়, মুখমণ্ডল, পেট, নিতম্ব, এই তিনটা জায়গায় অপেক্ষাকৃত কম হয়, কিন্তু হতে পারে। সোরিয়াসিস মুখমণ্ডলে কম হয়, পেটে কম হয়, তবে হতে পারে। নিতম্বে কম হয়, কিন্তু হতে পারে। তবে মুখমণ্ডলে কিন্তু আসলে কম হয়, খুব কম হয় মুখমণ্ডলে। আর এই সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি হয়। লক্ষণ আমরা কি পাবো? প্রায় সব ক্ষেত্রে শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র লাল উদ্ভিদ আকারে শুরু হবে, যা দ্রুত বিস্তার লাভ করবে। ত্বক খুব চুলকাবে, আঁশের মতন খোসা উঠবে এবং জ্বালা করবে। ধীরে ধীরে সমস্ত শরীরের তালি তালি অংশে এগুলো ছড়াতে শুরু করবে এবং শরীরের উভয় দিকে সমানভাবে রোগের সংক্রমণ সৃষ্টি হবে। এটা অর্থাৎ সিমেট্রিক্যাল। ডান দিকের হাত, বাম দিকের হাত দুটাই একসাথে আক্রান্ত হবে, অথবা ডান সাইড এবং বাম সাইড, ল্যাটারাল সাইড, পার্শ্ব দিক, ডান বাম দুটাই, তবে একদিকেও কিন্তু হতে পারে। অর্থাৎ বুকের দিকে হলে পিঠের দিকেও হতে পারে। আর আক্রমণের ব্যাপকতা, রোগের গভীরতা, তীব্রতা, এগুলোর উপরে বিস্তৃতি নির্ভর করে। আক্রান্ত স্থানের ত্বক মোটা হয়ে যায় এবং এই অংশগুলোতে চটা আকৃতির মামড়ি পড়ে। এগুলো সাদাটে বা হলদেটে বা সোনালী বর্ণের হতে পারে, কখনো কখনো সবুজা বর্ণের হতে পারে। আর ভীষণ চুলকানোর পর স্বাভাবিকভাবেই খুব জ্বালা করে। আর সাধারণত শীতকালে রোগের বৃদ্ধি পায় আর গ্রীষ্মকালে কমে যায়, কিন্তু এটার ব্যতিক্রমও কিন্তু হতে পারে। মনে রাখবেন, মেনোপজের সময় বা পরে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ হরমোন এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মেনোপজ মানে আপনারা সবাই জানেন, মেনোপজ হচ্ছে, মেনোপজ কি গো? ওই যে এক বন্ধু খুব তাড়াহুড়ার মধ্যে খুব ছুটতে ছুটতে এক বন্ধু যাচ্ছে, তার এক বন্ধু জিজ্ঞেস করছে যে কি হয়েছে রে, এত এত তাড়াতাড়ি যে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিস, কি হয়েছে? তো সে আর বলিস না, আমার মায়ের দেখলাম সে আসে। তো সর্বনাশ, তাড়াতাড়ি যা, আমার বাপের হয়েছিল একবার, যে আমার বাপের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল। তো মেনোপজটা তো আপনারা বুঝেন আশা করি, এটা মেয়েদের স্থায়ীভাবে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে ছেলেদের মেনোপজ, এটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, সন্ধ্যের ভাঁজে যদি হয়তো, যেহেতু ত্বকে একটা টান টান ভাব থাকবে, সুতরাং স্বাভাবিকভাবে সেই সন্ধির আড়ষ্টতা এবং যন্ত্রণা থাকতে পারে। আর ত্বক অনেক সময় ফেটে যায় এবং সেখান থেকে হালকা সামান্য রক্তপাত অথবা রক্তবিন্দু আমরা দেখতে পারি। আর মাথার ত্বক থেকে যদি হয়তো রোগীর ঘাড়ে, কাঁধে প্রচুর পরিমাণে মামড়ি ঝরবে এবং খুশকি আকারে ঝরবে শরীর থেকে, আর মাথা খুব চুলকাবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের নখ আক্রান্ত হয়, নখ পাতলা, ভঙ্গুর, বাঁকা হয়ে যাবে,
বর্ণ বিকৃতি দেখা দিবে। আর যখন এটা আরো বেশি বাড়তে শুরু করবে তখন শরীরের বিভিন্ন অংশে ব্যথা এবং আড়ষ্টতার সৃষ্টি হবে, যেটাকে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে। সোরিয়াটিক আর্থ্রাইটিস কিন্তু সোরিয়াসিসের একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন, জটিলতা। আর পাস্চুলার হলে পারে, পাস্চুলার সোরিয়াসিস তো আমরা বলেছি, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হাত পায়ের তালুতে পুঁজ হবে। আর সাইন হিসেবে আমরা যেটা পাবো, এই সাইনটার নাম হচ্ছে অপসিস সাইন। এই সাইনটার একটা বিশেষত্ব আছে। অপসিস সাইন এটা টেস্ট করতে গেলে আমাদেরকে একটা কাঁচের স্লাইড নিতে হবে, তারপর সোরিয়াসিস আক্রান্ত অংশে এভাবে ঘষতে হবে। আমরা যদি এভাবে করে ঘষি তাহলে দেখবো উপর থেকে এক ধরনের পাতলা খোসা আকৃতির লেয়ার উঠে আসবে, এবং এই লেয়ার উঠে আসার পরে এই অংশটা গদগদে লাল হবে এবং সেখান থেকে বিন্দু 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 রক্তপাত হবে। এটাকে অপসিস সাইন বলা হয়। আমরা এই অপসিস সাইনটা যেন মনে রাখি যে এটা অপসিস সাইন, এবং এই সাইনটার বিশেষত্ব হচ্ছে এভাবে আমরা একটা কাঁচের স্লাইড নিয়ে বসবো। তো আমি মনে করি যে সোরিয়াসিস আপনারা যতটুকু দেখলেন তাতে একটা রোগীর জন্য এই সাইনটা খুব নির্ভরযোগ্য সাইন বা উল্লেখযোগ্য সাইন নয়। আসলে রোগীকে যন্ত্রণা দেওয়া ছাড়া এটা কোনো সাইন না। তারপরে এটা প্র্যাকটিস অফ মেডিসিন লেখার ক্ষেত্রে এটা অপসিস সাইন, এটা খুব ইম্পর্টেন্ট, এবং যখন যেখানে চিহ্নের বিষয় আছে সেক্ষেত্রে লিখতে হবে। আপনারা আরো অনেকগুলো সাইন আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। যে রোগীর যদি সোরিয়াসিস ভালগারিস হয় সেক্ষেত্রে এই কাঁধে, দুই কাঁধে জামা পোশাক পরে যাওয়া অবস্থায় খুব খুশকির মতো দেখতে পাওয়া যাবে, এটা আপনারা দিতে পারেন। ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা সোরিয়াসিস রোগীকে যদি আমরা ঠিক মতো ম্যানেজমেন্ট দিতে না পারি তাহলে কিন্তু আমাদের সাকসেস রেট কমে যাবে। সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে সোরিয়াসিস ট্রিটমেন্ট কিন্তু করা একটু সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। রোগীকে সময় দেওয়ার ব্যাপারে গুরুত্ব দিতে হবে, মানসিক ভাবে প্রফুল্ল থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং রোগ বিষয়ে সে যেন কোনো প্রকার দুশ্চিন্তা না করে। এটা একেবারে পরীক্ষিত যে রোগী যখনই তার রোগ নিয়ে দুশ্চিন্তা করবে, মানসিকভাবে ডিপ্রেশনে থাকবে, তখনই তার রোগ বাড়বে। এটা হাজার 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 রোগীর ক্ষেত্রে পরীক্ষিত। এই জন্য রোগীকে সবসময় বলবেন যে অসুখের ভাবনা ভাবার দায়িত্ব আমার, আমরা ডাক্তার, আমরা আপনার অসুখ নিয়ে ভাববো, আপনি দয়া করে আপনার এই রোগ বিষয়ে ভাববেন না। আর রোগীর ফ্যামিলিকে বলে দিতে হবে যে তাকে যেন মেন্টালি হার্ট না করা হয়, অর্থাৎ মানসিক ভাবে তাকে যেন কষ্ট না দেওয়া হয়, কোনো বিষয়ে তাকে যেন স্ট্রেসে রাখা না হয়। আর হোমিওপ্যাথি চিকিৎসাতেই এই সোরিয়াসিস রোগী কিন্তু সর্বাধিক বেশি আক্রান্ত হয়। এই জন্য হোমিওপ্যাথিতে ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অন্য চিকিৎসা পদ্ধতিতে এত ভালো হয় না। আর যে সকল কারণে রোগের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে। নিয়মিত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গোসল করতে হবে, গোসলের সময় ত্বক, নখ এগুলো পরিষ্কার করতে হবে, আঁশ যেগুলো আছে বা খোসা যেগুলো সেগুলো ঝরিয়ে ফেলতে হবে। আর ত্বক নরম রাখে এরকম সাবান ব্যবহার করতে হবে, অত্যন্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। আর অলিভ অয়েল ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। সূর্যের আলো, এটা সোরিয়াসিস রোগীর জন্য বেশিরভাগ ক্ষেত্রে কষ্টকর হয়, সুতরাং সূর্যালোক পরিহার করাটাই ভালো। অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাথার চুল যদি থাকে তার মাথার চুল ছোট করে রাখতে হবে, অথবা প্রয়োজনে নাড়া করে ফেলতে হবে। সম্পূর্ণ নাড়া করা বলতে তো আপনারা বুঝেন। ত্বকে উগ্র কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার পরিহার করতে হবে। আর আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে অনেক স্টুডেন্টরা যে আমরা সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে কি খাবার নিষেধ করব। সোরিয়াসিস রোগীকে বলে নয়, সব রোগীকে কিন্তু আমাদের ডায়েটিক যে রেস্ট্রিকশন আমরা কি করি, আমরা অবৈজ্ঞানিক ভাবে একটা কথা বলি, কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডিম, দুধ, যত পুষ্টিকর খাবার আছে সব নিষেধ। মনে রাখতে হবে যে
যে যার শরীরে অপুষ্টি আছে তার শরীরে রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি কি জন্য রোগীকে পুষ্টিকর খাবার নিষেধ করবেন? ডায়েটিক রেস্ট্রিকশন যদি দিতে হয়, খাদ্য সংক্রান্ত কোনো বিধিবদ্ধ যদি দিতে হয়, তো সেটা ডিপেন্ড করবে রোগীর নিজের উপরে। অর্থাৎ রোগী যে খাবারটা খেলে রোগীর রোগ বাড়ে, অথবা রোগী একেবারেই পছন্দ করে না, এটা। দ্বিতীয়ত রোগের উপরে খাবারের রেস্ট্রিকশন ডিপেন্ড। দুধ খুব পুষ্টিকর খাবার, তাই বলে আইবিএস এর রোগী দুধ খেতে বলবেন? আমাশার রোগী দুধ খাওয়া কি ভালো হবে? মোটেও ভালো হবে না। সুতরাং এটা ডিপেন্ড করবে ডিজিজের উপরে আর ঔষধের উপর। আপনার যে ওষুধটা যে উপাদান থেকে তৈরি হয়েছে, অনেকে সেই উপাদানটা নিষেধ করেন, এটা উত্তম। অ্যালিয়াম শেপা পেঁয়াজ থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, অ্যালিয়াম শেপা দিলে পেঁয়াজ নিষেধ করেন। অ্যালিয়াম স্যাটাইভা রসুন থেকে তৈরি হয়েছে, আপনি রসুন নিষেধ করেন, কোনো অসুবিধা নেই। আর কি কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো ওষুধের ক্রিয়াকাল খর্ব করে, যেমন লাইকোপোডিয়ামের ক্ষেত্রে চুন, ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে চুন, এটা ওষুধের ক্রিয়াকে খর্ব করে। আরো অনেকগুলো আছে যেগুলোতে আমি না গেলাম ওগুলোতে। ভিটামিন খাদ্য, ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিবেন দয়া করে। আর যেগুলো নিষেধ করবেন, মাখন অর্থাৎ মিল্ক প্রোডাক্ট, মাখন, ঘি, দই, এগুলো নিষেধ করা উচিত। আমি একটানা লিখে দিছি। ঝাল এবং ভাজা খাবার, এটা নিষেধ করবেন। টমেটো, আলু, ক্যাপসিকাম, এগুলো নিষেধ করে দিবেন। চিনি, এটা না খাওয়াই ভালো, চিনিটা পরিহার করার পরামর্শ দিতে হবে। রোগীর যদি ধূমপান অথবা মদ্যপানের অভ্যাস থাকে তাহলে সেটা পরিহার করতে বলবেন। ওমেগা 3 সমৃদ্ধ মাছ, যে সমস্ত মাছগুলোতে ওমেগা 3 আছে, সার্ডিন, পোনা, সামুদ্রিক মাছগুলোতে ওমেগা 3 সবচেয়ে বেশি থাকে, আপনারা জানেন। এটা এগুলো। আর সবজির মধ্যে করলা, পালং, গাজর, লাউ, ব্রুকলি, এটা খুব ভালো। কমলা, মালটা, আখরোট, এগুলো কিন্তু খুব ভালো। এগুলো খাবার আপনার চিকিৎসার পাশাপাশি এগুলো দেবেন পরামর্শ খাবারের। কিন্তু ডায়েটিক রেস্ট্রিকশন দেওয়ার আগে অবশ্যই জানবেন যে রোগী কি সহ্য করতে পারে, কি সহ্য করতে পারে না। যেটা রোগী সহ্য করতে পারবে না সেটা না দেওয়াই ভালো। কমপ্লিকেশনের মধ্যে অন্যতম কমপ্লিকেশন হচ্ছে ত্বকে জীবাণু সংক্রমণ হওয়া, সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা আমি আলোচনা করেছিলাম, হাইপার প্রোটিনেমিয়া বা রক্তে প্রোটিনের মাত্রা বেড়ে যাওয়া, এবং তাতে প্রোটিন বাড়লে পরে আরো কিছু গোলযোগ দেখা দিবে, কমপ্লিকেশন আরো বাড়বে। আর মেন্টাল কিছু গোলযোগ দেখা যায়, রোগী হীনমন্যতায় ভোগে, সোরিয়াসিসের রোগী একটা হীনমন্যতায় ভোগে, আর মানসিকভাবে অবসাদে থাকা, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। আপনারা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন যেটা দিতে পারেন, টিসিডিসি ইএসআর বা সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি বা টিসিডিসি ইএসআর, এটাতে যেটা পাবেন সেটা হচ্ছে ইএসআর বাড়বে, ডিসি নিউট্রোফিল বাড়বে, এবং টিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে, এটা স্বাভাবিক। যেটা আপনারা যে প্যাথোফিজিওলজি দেখালাম, আর সি রিঅ্যাক্টিভ প্রোটিনও বেড়ে যাবে। আমি আমার ক্লাসে কিন্তু কখনো ওই হোমিওপ্যাথি থেরাপিউটিক্স নিয়ে আলোচনা করি না। তো হোমিওপ্যাথি থেরাপিউটিক্স নিয়ে আমাকে একজন অনুরোধ করেছিলেন যে আমি যেন হোমিওপ্যাথি কিছু ওষুধ নিয়ে সোরিয়াসিসের একটু আলোচনা করি, যাতে তাদের জন্য সুবিধা হয়। তো এটাতে হয় কি, একটা স্টুডেন্টের একটা ধারণা চলে আসে যে এই ওষুধটাই তাহলে বোধহয় দিতে হবে। তো দয়া করে আপনারা এই ধারণা থেকে বাড়িয়ে আসবেন। আপনি যে ঔষধের লক্ষণ পাবেন টোটালিটি অফ সিমটমস অনুযায়ী রোগীকে সেটাই প্রয়োগ করবেন, অবশ্যই সেটাই দিবেন। আপনি যদি নেট্রামিউরের রোগী পান তো তাকে আপনি কি ক্যালকেরিয়া কার্ব দিয়ে ভালো করতে পারবেন, অথবা সালফার দিয়ে ভালো হবে? ওই রোগীটাকে সালফার, নেট্রামিউরই লাগবে, কিন্তু নেট্রামিউরের ওর টোটালিটি অফ সিমটমস থাকতে হবে, সামগ্রিক লক্ষণ থাকতে হবে। এই জন্য সবসময় নিজের উপর এবং কেস টেকিং করার উপরে, ম্যাটেরিয়ালজির উপরে ডিপেন্ড করবেন। আমি কয়েকটা ওষুধ আপনাদেরকে বলে দিচ্ছি যে ওষুধগুলো আপনাদের জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু এই ওষুধগুলো তখনই প্রয়োজন হবে যখন সিমটমসের সাথে মিলবে। আর্সেনিক অ্যাল্প খুব ভালো একটা ওষুধ, যেখানে
চুলকানোর সাথে জ্বালা থাকে এবং জ্বালায় জাল দিলে অর্থাৎ উত্তাপ দিলে আরাম হয়। মধ্যদিন মধ্যরাত্রি পছন্দ বাড়ে। আর রুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, মাথার নিচে উঁচু বালিশ পছন্দ করে, খুঁতখুঁতে স্বভাবের। তার গামছা কেউ যদি ব্যবহার করে খুব অসন্তুষ্ট হয়। তার গ্লাসে কেউ যদি পানি খায় তো মন খারাপ, তার বিছানায় কেউ যদি শোয় তো মন খারাপ। খুব পরিপাটি থাকতে চায় আর্সেনিকাম অ্যালবাম, এটা তো আপনারা সবাই জানেন। সুতরাং সিমটোমেটিক্যালি দিবেন। অরাম মিউরেটিকাম মেট্রোলেটাম, যেটাকে আমরা অরাম মিউরোনাইট বলি, এটি কিন্তু অ্যান্টিসিফিলিটিক একটা ড্রাগ, যেটাকে ইগনোর করা হয় সোরিয়াসিসে। এই সোরিয়াসিসের ক্ষেত্রে আরোগ্য সম্পর্কে হতাশা আর সিফিলিটিক প্রকৃতির যদি সোরিয়াসিস হয়, সেক্ষেত্রে অরাম মিউরোনাইট কিন্তু ভালো ওষুধ। ক্যালিট্রপিস জাইগেন্টিয়া, ক্যালিট্রপিস জাইগেন্টিয়া এর একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে যে মাথা, মুখমণ্ডল এবং পাকস্থলীতে উত্তাপ। লক্ষণ নিয়ে যদি দেখেন, কার্সিনোসিন বার্নেট, কার্সিনোসিন খুব ভালো একটা ওষুধ। ট্রাইসোরবিনাম, ট্রাইসোরবিনাম নখের সোরিয়াসিসের জন্য ভালো। আর সোরিয়াসিস থেকে দুর্গন্ধযুক্ত রস নিঃসরণ হয়, মোটা মামড়ি পড়ে, আর উদ্ভিদ গুলো দানাযুক্ত অর্থাৎ গুটেটি সোরিয়াসিস টাইপের। আর চামড়ায় প্রচন্ড চুলকানি থাকে। আর ফোলাবিহীন অথবা প্রদাহবিহীন নখের সোরিয়াসিস। সাইকুটাভেরোসা, সাইকুটাভেরোসাকে খুব গুরুত্ব দেওয়া হয়, যে ক্ষেত্রে সবুজ বা হলুদ বর্ণের রস নির্গত হয়। আর সাইকুটাভেরোসার মেন্টাল লেভেল, অন্যের সুখের কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়। এটা একটা অদ্ভুত লক্ষণ। অন্যের আনন্দের কথা শুনলে আমরা আনন্দিত হই, যে ভালো করেছে, কিন্তু সাইকোটাভেরোসা তা নয়। সাইকোটাভেরোসার রোগী অন্যের আনন্দের কথা শুনলে ওর মনটা বিষণ্ণ হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই লক্ষণগুলো যেন আমরা না ভুলি। কোরালিয়াম রুব্রাম, কোরালিয়াম রুব্রাম খুবই ভালো ওষুধ। এটা সমুদ্রের কোরাল থেকে তৈরি, এবং যে ক্ষেত্রে দেখবেন যে চিত্র বিচিত্র ধরনের সোরিয়াসিস, সেই সোরিয়াসিসে ভালো কাজ করে। প্রথমে উজ্জ্বল লাল বর্ণের উদ্ভিদ, পরে কালচে লাল দেখায়। হাইড্রোকোটাইল অ্যাসিডিকা খুবই ভালো একটা ওষুধ, যদি লেবু পানি এবং লেবুর রস খাওয়ার খুবই ইচ্ছা থাকে, হাইড্রোকোটাইল অ্যাসিডিকা ভাবতে পারেন। অসহ্য চুলকায়, বিশেষত পায়ের তলায়, আর ত্বক বিশ্রী হয়ে ফুলে ওঠে। ক্যালিয়াম আর্সেনিকাম বা ক্যালিয়াম আর্সেনিকোসাম বা ক্যালিয়ার্স যেটাকে আমরা বলি, এটা যদি এই চর্মরোগ থেকে, সোরিয়াসিস থেকে যদি এটা ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার মতো যে কোনো কন্ডিশন থেকে হোক, শুধু সোরিয়াসিস নয়, সেক্ষেত্রে এটা খুব। আর মাকসয়ের মতো এটা পোশাক খুললে খুব বৃদ্ধি, উত্তাপে চুলকানি বৃদ্ধি পায়। আর মাথা ত্বক ব্যতীত, মাথার ত্বক ছাড়া ডান ঘাট, ডান কান, ডান গাল, সব ডান দিকে এই স্কিন ডিজিজ হয়। আর ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম, এটাও খুব ভালো একটা ওষুধ, যেটা ঋতুস্রাবকালে বৃদ্ধি হতো, ঋতুবন্ধের পর, মেনোপজের পর যদি সোরিয়াসিস হয়, রোগী সবসময় অকারণে ঘুমায়। আচ্ছা, এটা নয় হচ্ছে আমরা শেষ করে দিয়েছি মার্কবেনয়েল, মার্কশল, মেজেরিয়াম, মর্গান পিওর। মর্গান পিওর আমরা যেন না বলি। পেট্রোলিয়াম, রেডিয়াম ব্রম, টিউবারকুলোস। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। অনেক 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 ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে আমাদেরকে